এটা হচ্ছে মেথড, গ্রাফিক্যাল মেথড। কারণ আইআরআর এর যে সূত্রটা, যে আইআরআর ইকুয়াল টু হচ্ছে NPV1 ইন্টু R2 মাইনাস NPV2 ইন্টু R1 ডিভাইড বাই NPV1 মাইনাস NPV2। এই সূত্রটা আসলে আসছে হচ্ছে এখান থেকে, যে আমরা যদি আর এর মান বাড়াইতে থাকি, ধরা যাক একটা প্রজেক্ট, আমাকে ক্লিয়ার শোনাচ্ছে? জি স্যার। আচ্ছা, ধরা যাক একটা প্রজেক্টের নর্মালি কি হয়, যে শুরুর দিকে ইয়ারগুলোতে থাকে হচ্ছে ইনভেস্টমেন্ট, তাই না? এখানে একটা ইনভেস্টমেন্ট থাকে। আর নর্মালি প্রজেক্টের পরের বছরগুলোতে থাকে হচ্ছে বেনিফিট বা ইনকাম। এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। প্রথম দিকে দেখা যায় আসলে থাকে না, বা থাকলেও অনেক কম থাকে। এর পরের বছরগুলোতে হয়তো আমার ইনকাম আসতে থাকে। আমি এটা এই এন এর সাথে মিলায় যদি বলি, এটা C0, এটা C1, এটা I2, এটা I3, এটা I4। ঠিক আছে, তো যখন আমি এর সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ হবে, ডিসকাউন্ট ফ্যাক্টরটা কিরকম? সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস এই যে রেট, ডিসকাউন্ট রেট টু দি পাওয়ার n। তার প্রথম বছরে হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 0, মানে এটা 1। সেকেন্ড বছরে হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস r। থার্ড বছরে 1 ডিভাইড বাই 1 প্লাস r হোল স্কোয়ার। ফোর্থ বছরে 1 ডিভাইড বাই 1 প্লাস r হোল কিউব। ঠিক আছে, ফিফথ বছরে হচ্ছে 1 প্লাস r টু দি পাওয়ার 4, এরকম। আমি যখন প্রেজেন্ট ভ্যালু অফ কস্টে নিয়ে আসবো, তখন হচ্ছে আমার এই কস্ট ইনটু ডিসকাউন্ট ফ্যাক্টর, তাহলে C0, C1 কে এটা দিয়ে গুণ করলে C1 ডিভাইড বাই 1 প্লাস r। ঠিক আছে, কারণ আমি হচ্ছে যে কোনো বছরের ক্যাশ ফ্লোকে আমি যদি তার ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দেই, তাহলে হচ্ছে আমি প্রেজেন্ট ভ্যালুতে ক্যাশের মান পাবো আর কি। আবার প্রেজেন্ট ভ্যালু অফ ইনকাম, সেটা হচ্ছে কি আমরা এই ইনকাম ভ্যালুগুলোকে এই ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিব। প্রথম 2 বছর থাকবে না। তারপর হচ্ছে যে I2 ডিভাইড বাই 1 প্লাস r স্কোয়ার, I3 ডিভাইড বাই 1 প্লাস r হোল কিউব, I4 ডিভাইড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 4। তাহলে সামেশন যদি করি, তাহলে এবার আসতেছে C0 প্লাস C1 বাই 1 প্লাস r, আর এই পাশে হচ্ছে I2 ডিভাইড বাই 1 প্লাস r স্কোয়ার প্লাস I3 ডিভাইড বাই 1 প্লাস r কিউব প্লাস I4 ডিভাইড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 4। তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু যে কোনো r এর জন্য, সেটার মান হচ্ছে গিয়ে সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ইনকাম মাইনাস সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট। ইনকাম গুলো হচ্ছে যে এটা, যে I2 সেটার ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 1 প্লাস r স্কয়ার, এটা প্লাস I3 ডিভাইড বাই 1 প্লাস r হোল কিউব প্লাস I4 ডিভাইড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 4 মাইনাস C0 মাইনাস প্লাস C1 ডিভাইড বাই 1 প্লাস r। এটাকে যদি আমরা এক লাইনে লিখি, তাহলে এরকম আসতেছে মাইনাস C0 মাইনাস C1 ডিভাইড বাই 1 প্লাস r প্লাস I2 ডিভাইড বাই 1 প্লাস r হোল স্কয়ার প্লাস I3 ডিভাইড বাই 1 প্লাস r হোল কিউব প্লাস I4 ডিভাইড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 4। ঠিক আছে, কাজে আমার এনপিভির জেনারেল ফর্ম হচ্ছে এরকম, যে প্রথম বছরে যদি C0 থাকে,
আর ইনকাম যদি থাকে I0, তাহলে প্রথম বছর হচ্ছে যে I0 মাইনাস C0 ডিভাইড বাই 1 প্লাস R টু দি পাওয়ার 0, প্লাস সেকেন্ড বছর হচ্ছে I1 মাইনাস C1 ডিভাইড বাই 1 প্লাস R, তারপরে বছর হচ্ছে I2 মাইনাস C2 ডিভাইড বাই 1 প্লাস R হোল স্কয়ার, প্লাস I3 মাইনাস C3 ডিভাইড বাই 1 প্লাস R কিউব, প্লাস I4 মাইনাস C4 ডিভাইড বাই 1 প্লাস R টু দি পাওয়ার 4। এরকম চলতে থাকবে। প্রথম বছরগুলোতে আসলে ইনকাম থাকে না, এই জন্য প্রথম বছর এগুলোর মান 0, এই জন্য প্রথমে শুরু হয় নেগেটিভ দিয়ে, কারণ C0 এটা আছে, C1 এগুলো আছে, C2 থাকতে পারে বা না থাকতে পারে, I2 থাকতে পারে না থাকতে পারে। পরের দিকের গুলো এগুলো হচ্ছে পজিটিভ যোগ হয়। কিন্তু এখানে আমরা R এর মান যদি বাড়াই, তাহলে 1 প্লাস এই সবগুলা নিচেরগুলা কি বাড়তে থাকবে, তাই না? R এর মান বাড়াইলে কি নিচের টার্মগুলো বাড়তে থাকবে না, ডেনোমিনেটর গুলা? এই যে নিচের যে ভ্যালু 1 প্লাস R হোল স্কয়ার 1 প্লাস R হোল কিউব, এগুলো বাড়তে থাকবে না নিচের পোরশনটা? কিন্তু প্রথম দিকের টার্ম যেরকম বাড়বে, পরের দিকের টার্ম কি সেরকম বাড়বে নাকি তার থেকে কম বাড়বে না বেশি বাড়বে? আমরা R এর মান যদি বাড়াই, তাহলে 1 প্লাস R টু দি পাওয়ার n এটা মানও বাড়বে, কিন্তু n এর মান যত বেশি হবে, ঠিক আছে, 1 প্লাস R টু দি পাওয়ার n তত বেশি হবে আর মানে 1 প্লাস R বা তার শর্ট টার্মের থেকে। তার মানে সবগুলাই বাড়বে, কিন্তু এইখানের মাত্রা হচ্ছে 0, 1, 2 এগুলো হচ্ছে ছোট মাত্রা, আর পরের দিক হচ্ছে হায়ার অর্ডার। কাজেই প্রথম দিকের অর্ডারগুলো যত দ্রুত বাড়বে, পরের দিকের অর্ডার যেহেতু অনেক হায়ার অর্ডার, এটা অনেক দ্রুত বাড়তে থাকবে। এটা কথা কি আমরা বুঝতে পারছি? আর এর মান বাড়লে, আর এর মান যেহেতু একটা পজিটিভ সংখ্যা, তাই না? আর এর মান যেমন 20% হইতে পারে, 12% হইতে পারে, 15% হইতে পারে, তাহলে 1 প্লাস আর মানে হচ্ছে কি 1.2 হইতে পারে, বা 1.12 হইতে পারে, বা 1.15 হইতে পারে। তো এইটাকে আমি পাওয়ার যত বাড়াইতে থাকবো, টোটাল টার্মটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, মানে বাড়বে ঠিক আছে, এবং দ্রুত বাড়তে থাকবে এন এর মান যত বাড়তে থাকবে। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে আমি আর এর মান যদি বাড়াইতে থাকি, তাহলে প্রথম দিককার টার্মগুলা এই ডেনোমিনেটর বাড়ে, কিন্তু অতটা বেশি বাড়ে না, কিন্তু পরের দিকের টার্মগুলার ডেনোমিনেটরগুলো অনেক হাই রেটে বাড়তে থাকে, যত পরে যাবে তত হাই রেটে বাড়তে থাকবে। এই জন্য আলটিমেটলি উপরে যেহেতু কনস্ট্যান্ট, তার মানে প্রথম দিকে আর এর মান যদি বাড়াই, তাহলে প্রথম দিকে এই টোটাল টার্মটার মান কমবে, কিন্তু পরের দিকের ডেনোমিনেটর যেহেতু অপেক্ষাকৃত বেশি বাড়বে, এই জন্য পরের দিকের টার্মগুলো আরো বেশি দ্রুত কমতে থাকবে আর কি। এটুকু কি বুঝছি কিনা? জি স্যার। না বুঝলে আবার বলি, অসুবিধা নাই। জি স্যার, আরেকবার। স্যার আরেকটু বলেন। আচ্ছা, এইখানে ওই আর মানে তো ডিসকাউন্ট রেট, তাই না? আর এই যে উপরে যে পাওয়ার, এই পাওয়ার গুলো হচ্ছে গিয়ে নাম্বার অফ ইয়ার। এই প্রথমে যেমন আমি যদি বলি যে প্রথমটা হচ্ছে পাওয়ার 0, তার মানে 1 প্লাস আর এর মান যাই হোক না কেন, এটা টু দি পাওয়ার 0 মানে 1, এরপর 1 প্লাস আর, ঠিক আছে? তাহলে আর এর মান দুইটা দিয়ে চেক করি, আর এর মান হচ্ছে মানে 1 ডিভাইড বাই 1 প্লাস আর, এটা 1 ডিভাইড বাই এটা, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস আর এর মান যদি 10 হয় বা 10% হয়, আর এর মান যদি 20% হয়, তাহলে কি রকম হয়? তাহলে আর এর মান যদি 10% হয়, তাহলে এটা মান হচ্ছে 1 ডিভাইড বাই 1.1। তাহলে ক্যালকুলেট যদি করি, ওয়ান
ভাগ 1.1 0.90। আচ্ছা একটা দিয়েই করি, আর এর মান সাপোজ 10%-এর জন্য এটা হচ্ছে 0.91, তাহলে 1/r প্লাস আর হোল স্কোয়ার, তাহলে এটা মান কত? এটা মান হচ্ছে গিয়ে 1/1.1 এর হোল স্কোয়ার, তার মানে 1 ভাগ 1.1 ভাগ 1.1, তাহলে 0.826। ঠিক আছে, এর পরের টার্মটা কত? 1 প্লাস আর হোল কিউব, তার মানে 1/1.1 হোল কিউব, তার মানে ভাগ 1.1, তার মানে হচ্ছে 0.75। ঠিক আছে, 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4, মানে 1/1.1 টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে গিয়ে ভাগ 1.1, তাহলে 0.683। ঠিক আছে, এখন আমরা যদি গ্যাপটা বের করি, এই যে এইখানে প্রথমে ছিল 1, তারপর আসলো 0.91, তার মানে এখানে ডিফারেন্স কতটুকু ছোট হইলো? 0.09 ছোট হয়েছে, তাই না? ডেল্টার মান 1 থেকে 0.91 বাদ দিলে যে 0.09 এতটুকু ডিক্রিজ করছে। 0.91 থেকে 0.826 এখানে কতটুকু ডিক্রিজ করছে? 0.91 মাইনাস 0.826, 0.84 এতটুকু ডিক্রিজ করছে। এত ডিক্রিজ করছে, তাহলে 0.826 থেকে 0.74 এটা কতটুকু ডিক্রিজ করছে? .826 মাইনাস 0.75, 0.076। তাহলে ডিক্রিজের পরিমাণটা কি আস্তে 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 কমতেছে না? জি স্যার। এটা কত আসছিল? 0.076, এটা থেকে 0.076 মানে 0.683, 0.683। 0.75 মাইনাস 0.683 হচ্ছে 0.6067। ঠিক আছে, এইবার সেম ক্যালকুলেশন করব, আর এর মান হচ্ছে এই সবগুলা করছি হচ্ছে আর যখন 10%, এবার সেম ক্যালকুলেশন করব আর যখন 20%। তাহলে প্রথমে হচ্ছে এটা তো 1 থাকবে, তাই না? আর এর মান যদি 20% হয়, তারপর একটা হচ্ছে গিয়ে 1 ভাগ 1.2, তাহলে 0.83, মানে 1/1 প্লাস আর, মানে 1/1 প্লাস 20% মানে 0.2, তাই না? তাহলে ক্যালকুলেট করলে কত আসে? 0.833, 0.833। ঠিক আছে, তারপর ভাগ আবার 1.2 দিয়ে যদি করি, তাহলে 0.694, এটা আসে 0.694, এই যে এটা, মানে 1/1 প্লাস আর হোল স্কোয়ার, এটা আসে। আর একবার যদি ভাগ করি, ভাগ 1.2, এর মানে হচ্ছে 1.578,
0.579, এটা হচ্ছে 1 প্লাস আর হোল কিউব। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে 1 প্লাস, আর একটা করতে হবে, ভাগ 1.2, 0.482, 0.482, এর আগেরটা ছিল 0.579 এরকম। আচ্ছা, তাহলে আমি এটা কি করলাম, আমি হচ্ছে গিয়ে আর এর মান প্রথমে 10%-এর জন্য এই ডিসকাউন্ট ফ্যাক্টরগুলোর মান বের করছি, এবং ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো ছিল যে এরকম 1.91, 0.826, 0.75, 0.8, এবং আর এর মান যখন 20% তখন ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো বের করছি, তখন এর মানগুলো ছিল যে এরকম যে 1, 0.833, 0.692, 0.579, 0.482। তাহলে আমি যখন আর এর মান 10% থেকে 20% করছি তখন সবগুলাই কিন্তু একটু করে কমছে, তাই না? আগে ছিল পয়েন্ট, আচ্ছা এটা একটু মুছে দিই, এটা আমরা আসলে, আমি যেটা বুঝাতে চাচ্ছি এটার মধ্যে এটা প্রয়োজন হচ্ছে না আপাতত, একটু বুঝি, হ্যাঁ একটু একটু বোঝার জিনিস আছে আর কি এখানে। আচ্ছা, তাহলে আর এর মান আমি যত বাড়াচ্ছি এইখানে ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে এই ডিসকাউন্ট ফ্যাক্টর মান কমে গেছে, যেমন আগে ছিল 1, এটা এখনো 1 আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু সেকেন্ডটা ছিল 0.91, এটা কমে গেছে কত, 0.833 হয়েছে, একটু কমে গেছে। তৃতীয় বছরেরটা সেটা ছিল 0.826, সেটা কমে গেছে এখন 0.694। চতুর্থ বছরটা যেটা ছিল 0.75, সেটা হয়ে গেছে 0.579, এটা না, 0.579 এটা। পঞ্চম বছরটা যেটা ছিল 0.683, এটা এখন হয়ে গেছে 0.482। কমার রেটটা কি, কোন দিকে বেশি, উপরের দিকে কমার রেটটা বেশি নাকি নিচের দিকে কমার রেটটা বেশি? নিচের দিকে স্যার। ঠিক আছে, উপরের দিকে যদি আমি দেখি যে এই 1 থেকে যে 1 চেঞ্জ হয়েছে এখানে পার্থক্য তেমন একটা নাই, 0। সেকেন্ড যে 0.91 থেকে যে লাভ দিয়ে যে 0.833 হয়েছে, কাজে এখানে পার্থক্যটা কত, পার্থক্য হচ্ছে 0.91 মাইনাস 0.833, 0.077। সেকেন্ড বছরের টাকাটা এতটুকু কমে গেছে আগের থেকে, আগে ছিল 0.91, এখন হয়ে গেছে 0.833। তৃতীয় বছর যেটা 1 প্লাস আর হোল স্কোয়ার, এইটা আর যখন 10% ছিল তখন এটার মান ছিল হচ্ছে 0.826, এখন এটা হয়ে গেছে 0.694। তাহলে যদি বিয়োগ করি 0.826 মাইনাস 0.694, ঠিক আছে, 0.132, ঠিক আছে, এটা হচ্ছে 0.132 কমে গেছে। এরপরটা কমছে, ছিল 0.75, কিন্তু নতুন রেট বসায় দেখছি যে 0.579 হয়েছে, তাহলে 0.75 মাইনাস 0.579, 171। ঠিক আছে, এইখান থেকে এটা কমে গেছে কত, 0.683, 0.683 মাইনাস 0.482, 0.201। তাহলে আমরা দেখতেছি যে কমার হারটা আস্তে আস্তে কি বেড়ে গেছে না, প্রথমে কমছে কোনো কমে নাই, তারপরেরটা কমে গেছে 0.09, তারপরটা 0.132, তারপরটা 0.171, তারপরটা 0.201। তার মানে কমছে কিন্তু সবগুলাই, যেমন এটা 1 ছিল, শুধুমাত্র প্রথমটাই কমে নাই, এটা 0.91 ছিল, এটা কমে গেছে, এটা যেটা ছিল এটা আরো কমে গেছে, এটা যেটা ছিল সেটা কমে গেছে, প্রত্যেকটাই কমে গেছে। কিন্তু উপরের থেকে আর এর মান, এই এন এর মান যত বাড়তেছে কমার রেটটা তত বেশি, এটা হচ্ছে আমি বুঝতে চাচ্ছি, এটা কি বুঝতে পারছি? জি স্যার।
আরে জুটছ না রে। যেহেতু এটা 1 প্লাস আর এর একটা পলিনোমিয়াল, তাই না? 1 প্লাস আর একটা পলিনোমিয়াল, কাজেই আমরা যদি আর এর মান বাড়াইতে থাকি তাইলে সবগুলাই কমবে, তাই না? যেহেতু সবার নিচে 1 প্লাস আর আছে, শুধু প্রথমটা বাদে, প্রথমটা কমবে না, কারণ এটা পাওয়ার হচ্ছে 0। 0 পাওয়ার মানে এখানে আসলে 1, এখানে আসলে আর নাই, প্রথমে যে এটাই থাকতেছে। ঠিক আছে, প্রথমটা বাদে সবগুলাই কমতেছে, কিন্তু যেগুলার এন এর মান কম সেইগুলার থেকে যেগুলা এন এর মান বেশি সেগুলা কমার রেট বেশি হবে। কারণ যখন এন এর মান কম থাকবে তাহলে 1 প্লাস আর এটা যতটুক বড় হবে, 1 প্লাস আর টু দি পাওয়ার 4 এটা কি তার থেকে অনেক বেশি বড় হবে একই আর এর জন্য। ঠিক আছে, আর এর মান যদি সেমও হয় তারপরে দেখা যায় কি যে 1 প্লাস আর এটা যতটুক আর এর মান চেঞ্জ করলে যতটুক বাড়বে, 1 প্লাস আর টু দি পাওয়ার 4 এটা কি অনেক বেশি বাড়বে, তাই না? বুঝাইতে পারছি? মানে আর এর জি মান স্যার। বাড়বে 1 প্লাস আর টু দি পাওয়ার সামথিং, এইটার রেট এই পাওয়ার যত তত বেশি বাড়বে। তাহলে নিচের ডেনোমিনেটর যদি বাড়ে তাহলে টোটাল টার্মের ভ্যালু কি ছোট হবে না? তাহলে প্রথমটা তেমন একটা ছোট হবে না, প্রথমটা কনস্ট্যান্টই থাকবে যেহেতু নিচে কিছু নাই। তারপরটা ছোট হবে, কিন্তু সেটা ছোট হওয়ার পরিমাণটা কম, কারণ জাস্ট খালি নিচে 1.1 প্লাস আর এটা দিয়ে ভাগ। কিন্তু পরের যে টার্মগুলো যেগুলো নিচে হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার দিয়ে ভাগ বা কিউব দিয়ে ভাগ বা 4 দিয়ে ভাগ, সেগুলা কি আরো দ্রুত ছোট হয়ে আসবে না? তো যেহেতু প্রজেক্টের কস্ট থাকে প্রথম দিকে আর বেনিফিট গুলো আছে পরের দিকে, এই জন্য আমি যদি আর এর মান বাড়াই তাহলে কস্ট কমে, বেনিফিট আরো বেশি কমে। কস্ট যতটুকু কমে তার থেকে বেনিফিট অনেক দ্রুত কমে। ঠিক আছে, যেহেতু পরের দিকে টার্মগুলা হায়ার অর্ডার টার্মগুলো বেনিফিট এবং প্রথম দিকের টার্মগুলা কস্ট। এমন না যে আর এর মান বাড়াইলে কস্ট কমবে না, কস্টিংও কমবে, কস্টের পরিমাণও কমবে যাবে, কিন্তু বেনিফিট আরো দ্রুত কমবে, কারণ বেনিফিটের নিচে হচ্ছে মানে হায়ার অর্ডার মানে হায়ার অর্ডার টার্ম থাকে। এটুকু কি বুঝতে পারছি কিনা? জি স্যার। এই জন্য আমি যখন এনপিভি দেখব তখন আর এর মান বাড়ার সাথে সাথে এনপিভিটা এরকম দেখা যাবে, এরকম কমতে থাকে, কারণ আমার এনপিভি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট। কাজে এটা যদি দ্রুত কমে, এটা যদি অল্প কমে, তার মানে কি এই এনপিভিটা আস্তে আস্তে কি টোটাল জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? যেহেতু পজিটিভ টার্মটা দ্রুত কমতেছে, নেগেটিভ টার্মটা আস্তে আস্তে কমতেছে, তার মানে এনপিভিটা কমতে থাকবে। এই জন্য আর এর সাথে যদি আমরা এনপিভির গ্রাফটা দেখি, একটা গ্রাফ তোমাদেরকে দেখাইছিলাম, দেখা যাবে যে আর এর সাথে সাথে এনপিভির মানটা এরকম কমতে থাকে। এতক্ষণের আলোচনা শুধু এতটুকু সিদ্ধান্ত যে আর এর মান যদি আমি বাড়াই তাহলে এনপিভির মানটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা কি আমরা বুঝছি? জি স্যার। জি স্যার। কারো কারো কনফিউশন আছে এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আর এর মান বাড়াইলে এনপিভি মানটা কমবে। এখন আর এর মান বাড়াইলে এনপিভির মানটা কমতে থাকবে। প্রথমে হয়তো আর এর মান যখন 0 ছিল, তার মানে আমি জাস্ট খালি কস্ট এবং ইনকামকে জাস্ট খালি সামেশন করছি, কোনো ডিসকাউন্ট করি নাই, তখন হয়তো এনপিভির মান একটা নির্দিষ্ট জায়গাতে শুরু হয়েছে। তারপর আর মান বাড়ার সাথে সাথে এটা কমতেছে, কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে আর এর মান মানে এই যে এনপিভির মানটা কি এই যে 0 এক্স এক্সিস কে ক্রস করবে, মানে 0 এনপিভির মানটা হয়ে যাবে 0 এক্স এক্সিসে, মানে এখানে এনপিভির মান কত 0, উপরের দিকে এনপিভির মান পজিটিভ, নিচের দিকে এনপিভির মান নেগেটিভ। ঠিক আছে, এই এক্সিসের সব জায়গা হচ্ছে এনপিভির মান 0, ওয়াই এক্সিস বরাবর যেটা। তাহলে একটা পয়েন্টে এসে এনপিভির মানটা 0 হয়ে যাবে। তাহলে আর এর যেই মানের জন্য এনপিভির মানটা 0 হয়ে যাচ্ছে, আর এর ওই রেটটাকে বলা হয় হচ্ছে আইআরআর, এবং সেটি আমরা বের করি আর কি যে আইআরআর মানটা কত। তাহলে ওই সূত্রটা কিভাবে আসছে? তাহলে সূত্রের জন্য আমরা এই একটা আর1 রেটে ধরা যাক যে একটা এনপিভি ভ্যালু পাইছি, এটা হচ্ছে এনপিভি 1, ঠিক আছে, এবং আর2 আরেকটা রেটে আরেকটা নেগেটিভ এনপিভি পাইছি, এটা হচ্ছে এনপিভি 2, এটা একটা নেগেটিভ মান। ঠিক আছে, তাহলে আর1 একটা ডিসকাউন্ট রেটের জন্য আমরা এনপিভি বের করছি এনপিভি 1, এবং আর একটা রেটের জন্য আমরা এনপিভি 2 বের করছি। তাহলে এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি,
এই দুইটা পয়েন্ট, এই যে R1 এবং R2 যদি কাছাকাছি হয়, তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটাকে মোটামুটি আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করতে পারি। তাহলে স্ট্রেট লাইন যদি চিন্তা করি, তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, একটা ত্রিভুজ এ আর একটা ত্রিভুজ বি, ঠিক আছে? এবং এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, দুইটাই 90 ডিগ্রি। এই কোণ এবং এই কোণ সমান, কারণ দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ, মানে এটাকে কি বলে, বিপ্রতীপ কোণই তো বলে নাকি, ঠিক আছে? তার মানে এই দুইটা ত্রিভুজ হচ্ছে গিয়ে সদৃশকোণী ত্রিভুজ, মানে দুইটা সবগুলা কোণ সেম। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের রেশিও গুলা, মানে বাহুগুলার রেশিও গুলা, আর্মগুলার রেশিও গুলা সব সমান হবে। তাহলে এই মাঝখানের পয়েন্ট হচ্ছে IRR ভ্যালু। তাহলে এই বাহুটার লেন্থ হচ্ছে IRR মাইনাস R1, এতটুক। আর এতটুকের এই যে এই লেন্থটা হচ্ছে গিয়ে NPV1, ঠিক আছে? ইকুয়াল টু এই ত্রিভুজের এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R2 যেহেতু বড়, R2 মাইনাস IRR এটা, এবং এই ভ্যালুটা হচ্ছে গিয়ে এটা যেহেতু মাইনাস, এটা হচ্ছে মাইনাস NPV2। এটাকে আমরা বুঝি কিনা, ত্রিভুজের সিমিলার বাহুগুলোর রেশিও সমান, তাহলে এই R1 বাই NPV ইকুয়াল টু এইটা বাই এইটা, এরকম হবে আর কি। তাহলে এই পাশের লেন্থ হচ্ছে NPV, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা হচ্ছে IRR1 মাইনাস R1, এই যে এটা। এবং এই পাশের এই IRR থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে IRR মাইনাস R2, আর এই লেন্থটা হচ্ছে মাইনাস NPV2, যেহেতু এটা নেগেটিভ NPV। তার মানে হচ্ছে এই রেশিওটা সেম। এইটুকু কি বুঝছি? অনেক আগে আমরা পড়ে আসছি না সদৃশকোণী ত্রিভুজ? এটুকু কার কনফিউশন আছে? না স্যার। অনেক আগে আমরা পড়ছিলাম বোধহয়, নাকি? এটুকু রিকল করতে পারি যে এরকম দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাহলে সেগুলার বাহুগুলার অনুপাত কনস্ট্যান্ট হবে, মানে এইটা ইস টু এইটা ইকুয়াল টু এইটা ইস টু এইটা হবে, সিমিলার বাহুগুলো যেগুলো, ঠিক আছে? তাহলে এইটুক ডিস্টেন্স হচ্ছে NPV1, এইটুক ডিস্টেন্স হচ্ছে মাইনাস NPV2, এই সেন্টার হচ্ছে IRR, এইখানে হচ্ছে R2, এটা হচ্ছে R1। তাহলে আমরা রেশিও যদি করি, তাহলে NPV1 ডিভাইড বাই IRR মাইনাস R1 ইকুয়াল টু, এই পাশে হচ্ছে মাইনাস NPV2 ডিভাইড বাই R2 মাইনাস IRR, কারণ R2টা বড়, আমরা পজিটিভ বাহুটার লেন্থ দিছি। আর এই পাশে যেহেতু NPV নেগেটিভ, এর আগে একটা মাইনাস সাইন দিয়ে এটাকে পজিটিভ বানাই নিছি, মানে আমার ত্রিভুজটা হয়ে গেছে এখন এই যে এই টাইপের আর কি, ঠিক আছে? দুইটা ত্রিভুজের আমরা রেশিও করছি। তাহলে এখন আমরা যদি ক্রস গুণ করি, তাহলে NPV1 ইন্টু R2 মাইনাস IRR ইকুয়াল টু মাইনাস NPV2 ইন্টু IRR মাইনাস R1, ঠিক আছে? তাহলে আমরা যদি গুণ করে দিই, NPV1 ইন্টু R2 মাইনাস NPV1 ইন্টু IRR ইকুয়াল টু মাইনাস NPV2 ইন্টু IRR মাইনাসে মাইনাসে প্লাস NPV2 ইন্টু R1। তাহলে এই IRRটাকে আমরা বাম পাশে যদি নিয়ে আসি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে NPV2 IRR, আর এটাকে যদি ডান পাশে নিয়ে যেটা মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাসটা থাকবে, মাইনাস NPV1 ইন্টু IRR ইকুয়াল টু, এটা ওই পাশ চলে গেছে, এখন এইটা যদি ওই পাশ চলে যায়, তাহলে আচ্ছা এখানে পজিটিভটা আছে, পজিটিভটা আগে নিয়ে নিই, NPV2 R1 ইন্টু এটা ওই পাশ চলে গেলে মাইনাস হয়ে যাবে NPV1 ইন্টু R2। এখান থেকে IRR আমরা যদি কমন নেই, তাহলে থাকে NPV2 মাইনাস NPV1 ইকুয়াল টু NPV2 R1 মাইনাস NPV1 R2। তাহলে আমরা IRR কে বলতে পারি NPV2 R1 মাইনাস NPV1 R2 ডিভাইড বাই NPV2 মাইনাস NPV1। অথবা আমরা যদি উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দিই, একই কথা এভাবেও লেখা যেতে পারে,
অথবা এই দুইটাও ঘুরে এভাবে লেখা যায় যে এনপিভি 1 R2 মাইনাস এনপিভি 2 R1 ডিভাইড বাই এনপিভি 1 মাইনাস এনপিভি 2। এই সূত্রটা কিভাবে আসছে আমরা কি বুঝছি? এই সূত্রটা আসছে এই যে যেহেতু গ্রাফিক্যাল মেথড থেকে, এই জন্য আমরা এটা এই সূত্রটা দিয়ে পড়ছি যে গ্রাফিক্যাল মেথড আর কি আইআরআর বের করার। আর একটা মেথড আছে নিউমেরিক্যাল, এটা যদি সময় পাই তাহলে ক্লাসে দেখাবো, অনলাইনে না। এইটুকু কি ক্লিয়ার? জি স্যার। এটা প্রমাণ আসা লাগবে না, মানে প্রমাণ এটা পড়া লাগবে না, আমি জাস্ট খালি এটা দেখাইলাম যে জাস্ট খালি বোঝার জন্য যে আসলে এটা কিভাবে আসছে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা এনপিভিটা বের করছি, এনপিভিটা বের করলাম, এইটার আমরা যে কোনো ইসের জন্য আমরা এটা ক্যালকুলেট করতে পারবো, তাই না? আইআরআরটা বের করতে পারবো, এনপিভি বা বিসিআর এগুলো বের করতে পারবো যে কোনো ধরনের ডাটার জন্য। এখন যদি আমার এরকম হয় যে আমার ক্যাশ ফ্লো এটা প্রত্যেক 1 বছর পর পর যদি না হয়, তখন আমরা কিভাবে করব? ধরা যাক একটা হচ্ছে গিয়ে জানুয়ারি 25, তারপরে ক্যাশ ফ্লো আবার জানুয়ারি 26 না হয়ে হইল জুন 26, মানে 26শে জুন, 31 জানুয়ারি 25, 30শে জুন 26, ঠিক আছে। তারপরে আবার দেখা গেল যে 31 ডিসেম্বর 26, তারপর আবার 30শে জুন 27, ঠিক আছে। তারপরে আবার 31 জানুয়ারি 28। এরকম যদি ক্যাশ ফ্লো হয়, এটা কস্ট, এটা ইনকাম, ঠিক আছে। এখানে মনে করো আছে 10 লাখ, এটা 10 লাখ, এটা 5 লাখ, 10 লাখ, 15 লাখ বা 25 লাখ। তাহলে এইরকম সিনারিও যদি থাকে, তাহলে আমরা কিভাবে আরআর বের করতে পারি বা এনপিভি কিভাবে বের করতে পারি? আমাদের এই মেথডে পারবো। এই মেথডে আমরা যে সরাসরি এন এর মান 0 1 2 বসায় তারপরে এন এর মানটা এইভাবে করে ডিএফ করছি। এইখানে কি এন, এইখানে যেমন 31 জানুয়ারি 25 থেকে 30 জুন 26, তার মানে কি এখানে প্রায় 1.5 বছর হয়ে গেছে না? এই দুইটার মধ্যে কত 1.5 বছর আছে না? 31 জানুয়ারি 25 থেকে 31 জানুয়ারি 26 পর্যন্ত হচ্ছে 1 বছর, কিন্তু এটা হচ্ছে 30 জুন, মানে আরো 6 মাস বা 5 মাস, তাহলে এটা প্রায় 1.5 বছর আছে। তাহলে এইখান থেকে আবার এটা আছে হাফ বছর, হাফ ইয়ার। তারপর ডিসেম্বর 26 থেকে জানুয়ারি 27, এটা আছে 1 মাস। তারপর জানুয়ারি 27 থেকে 31 জানুয়ারি 28, এটা হচ্ছে আবার 1 ইয়ার। তাহলে এই অবস্থায় আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি যে আমার কস্ট বেনিফিট মানে প্রজেক্টটা কি ভায়াবল নাকি ভায়াবল না? স্যার এই যে এন এর মানগুলো এভাবে ধরে নিব। এন এর মান কিভাবে ধরবা? বলে এন এর মান কিভাবে ধরবা? স্যার ফার্স্ট এটা তো স্যার 0 থেকে শুরু হয়। তোমার অনুমান ঠিক আছে, ঠিক কথা আছে। আমি কিভাবে করব? প্রথমটা আছে 0 ধরলাম, তারপরে স্যার এরপর একটা 1.5, 1.5, তারপরে স্যার 2, স্যার দুটো যোগ করে, হ্যাঁ, তারপরে স্যার এরপরে এই যে এরপরেরটাও যোগ করে একটা হবে 1/6। 2 + 1/12 নাকি? জি স্যার। তারপর একটা 3 + 1/12। জি স্যার। ও যে বললো এটার সাথে কে কে একমত? কে বললা? নাম দেখিনি। কে কথা বললো মাত্র? স্যার আমি বলছিলাম। মুবাসসির। জি স্যার। আচ্ছা বলো, এই মুবাসসির যেটা বললো এটার সাথে মানে কে কে একমত আর কে কে দ্বিমত? দ্বিমত আছো কে কে সেটা শুনি।
ও বলা এটা কি ঠিক আছে? ও যেটা বলছে এটা ঠিক আছে, কাজে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, যেহেতু এখানে বছরগুলা ঠিক পিরিয়ডিক না, তাই না? এখানে কোনোটার বছরের গ্যাপ হচ্ছে, এখানে যেমন গ্যাপ অনেক বড় 1.5 বছর, আবার এখানে 6 মাস, আর এটা মাত্র 1 মাস, তাই না? এই এই ডেপথ গুলা সেম না, তাহলে এইগুলাকে বলে হচ্ছে অ্যাপিরিয়ডিক ক্যাশ ফ্লো অথবা নন পিরিয়ডিক ক্যাশ ফ্লো। ঠিক আছে? মানে যেটা ক্যাশ ফ্লোটা পিরিয়ডিক নেচারের না, তাহলে এই ধরনের ক্যাশ ফ্লো যদি হয়, পিরিয়ডিক নেচার যদি না হয়, তখন এই যে মুবাসি যেটা বলছে আমরা এভাবেই করে ক্যালকুলেট করব, তখন এন এর মান আর পূর্ণ সংখ্যা হবে না, 1 2 3 এরকম হবে না, তখন এটা কোনোটা হবে 1.5, কোনোটা 2, আর এটা 2 পয়েন্ট সামথিং অথবা 3 পয়েন্ট সামথিং, এক একটা এক এক রকম এন এর মান আসবে। তখন যে আমরা বিসিআর আইআরআর বের করব, সেইগুলোর সাথে একটা ইয়ে লিখতে হবে, এক্স শব্দটা লিখতে হবে, যে এক্স বিসিআর, এক্স এনপিভি, এক্স আইআরআর। ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে নর্মাল এক্স, মানে এনপিভি বিসিআর আর এর অসুবিধা কি? নর্মাল এনপিভি বিসিআর আর আর এগুলো হচ্ছে গিয়ে আমার ক্যাশ ফ্লো যদি পিরিয়ডিক নেচারের হয়, তাহলে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারি, ক্যাশ ফ্লো যদি পিরিয়ডিক নেচারের হয়। কিন্তু ক্যাশ ফ্লো যদি নন পিরিয়ডিক নেচারের হয়, তখন আমরা এইগুলো ইউজ না করে আমরা ইউজ করতে হবে যে এক্স বিসিআর, এক্স এমপিভি, এক্স আইআরআর। ঠিক আছে? এবং সেক্ষেত্রে এক্স এর মান হচ্ছে এরকম, তার মানে আসলে প্রত্যেকটার জন্য একই জিনিস, কস্টের কতগুলো ভ্যালু থাকবে, ইনকামের কতগুলো ভ্যালু থাকবে, ডিসকাউন্ট ফ্যাক্টর এর আগে যেমন ছিল 1/r হোল টু দি পাওয়ার n, whereas n belongs to ন্যাচারাল নাম্বার বা 0 1 2 3 এরকম, এর পরিবর্তে আমার এখানে n belongs to হবে হচ্ছে গিয়ে পজিটিভ নাম্বার, তাই না? পজিটিভ নাম্বারকে কি দিয়ে লেখে? যাক, এটা একটা রিয়েল নাম্বার হবে আর কি, রিয়েল পজিটিভ নাম্বার হবে আর কি। ঠিক আছে? এক্স এমপি বিসিআর এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা দেখি, ধরা যাক আচ্ছা আমি সংখ্যায় লিখি। আচ্ছা, কম্পিউটার সিস্টেমে আগে হচ্ছে এই যে আমাদের এই টাইমটা কি, টাইমের ফরম্যাটটা আগে দেখি, এটা হচ্ছে আগে ডেট, তারপর মান্থ, তারপর সাল। তার মানে আমি যদি এইভাবে লিখি যে 16/3/2026, তাহলে 16 মার্চ 26, 31/12/2026, তাহলে 31 ডিসেম্বর 2026। তারপর লিখলাম মনে করো 15/6/2027, তাহলে 15 জুন 2027। তারপরে আছে, তারপরে মনে করো আবার হচ্ছে 31 বা 15/12/2027। তারপর আছে 4 মে
2028, 10 নভেম্বর 2028, 5 7 2029, 4 3 2030। ধরা যাক এগুলো হচ্ছে বিভিন্ন সাল বা টাইম। ঠিক আছে, আমার কস্ট হচ্ছে গিয়ে 10 20, আর ইনকাম হচ্ছে গিয়ে এখানে তো 5 10 10, একটু বাড়াই দিই, এখানে তো 20, তারপরে দিই 30 50, 5 5 10 20 40 10 10 20 20 20। ঠিক আছে, ধরা যাক আমার কস্ট এবং ইনকাম এরকম। তাহলে এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে এখান থেকে কি আমরা করতে পারবো, এনপিভি বিসিআর আর বের করা যাবে? জি স্যার। এনপিভি বিসিআর করা যাবে, কিন্তু সেটা নর্মাল এনপিভি বিসিআর হবে না, এটা হবে হচ্ছে এক্স এনপিভি এক্স বিসিআর, তাই না? তাহলে আমার ফর্মুলা কি, আগে এন বের করে নিব। ঠিক আছে, এন হচ্ছে গিয়ে ধরা যাক ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, প্রথমটা হচ্ছে 0, আচ্ছা নাম্বার, প্রথমটা হচ্ছে 0, তারপর একটা কত 290 দিন না? এবার এই যে এই সময়টা থেকে প্রথম সময় বা আমার বেস যে টাইম, এটা যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে আজকের সাপেক্ষে 16 মাস যদি আজকের তারিখ হয় তাহলে 15 জুন হচ্ছে 456 দিন পরে। এর পরের টাইমটা আজকের সাপেক্ষে 639 দিন পরে। এটা সিলেক্ট করে, এটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি না, এটা ডেট সিলেক্ট করলে কিন্তু উল্টাপাল্টা ডেট আসবে, মানে দুইটা তারিখ থেকে বিয়োগ করলে নর্মালি তারিখই হওয়ার কথা, কাজে বাই ডিফল্ট এটা তারিখ হয়, কিন্তু আমি এটা হচ্ছে নাম্বার দেওয়াতে সরাসরি দিনের নাম্বারটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে যে 14 মে থেকে বিয়োগ আজকের দিন, এটা বাদ দিলে 700 ইকুয়াল টু এইটা মাইনাস আজকের দিন, তাহলে এটা 900 দিন পরে। 5 জুলাই থেকে আজকের দিনটা বাদ দিলাম, তাহলে এটা হচ্ছে 1207 দিন পরে, ইকুয়াল টু এইটা মাইনাস আজকের দিন, তাহলে 1449 দিন পরে। তাহলে এটা এন বের হয়েছে, কিন্তু নাম্বার অফ ইয়ার আসলে আসে নাই, তাহলে নাম্বার অফ ইয়ার আমাকে কনভার্ট করতে হবে। অথবা এই কলামে আমরা ইউজ করে ফেলতে পারি। এটা কি করব, এন এর মান হচ্ছে এইটা মাইনাস এইটা, ঠিক আছে, ভাগ 365। 365 দিনে 1 বছর হয় না, তাহলে দিনটাকে বছরে কনভার্ট করলাম। এটা যদি টান দেই তাহলে প্রত্যেকটা দিন করেসপন্ডিং বছরে কনভার্ট হলো। আচ্ছা, এটাকে যেহেতু এই বেসটা কনস্ট্যান্ট, এই জন্য এটাকে আমরা ডলার সাইন দিয়ে এটা ফিক্সড করে দিলাম। ঠিক আছে, এরপর প্রত্যেকটা যদি টান দেই তাহলে এই যে এটা, যেমন এটা যদি ক্লিক করি তাহলে 4 মাস থেকে 16 মাস বিয়োগ ডিভাইড বাই 365 দিন, তাহলে 1400 সামথিং আসছিল, সেটাকে 365 দিয়ে ভাগ করলে প্রায় 4 বছরের কাছাকাছি হয়। তাহলে এনটাকে আমরা বছরে কনভার্ট করলাম। সূত্র কি, এন হচ্ছে গিয়ে কারেন্ট টাইম মাইনাস বেস টাইম ডিভাইড বাই 365। ঠিক আছে, তার মানে এই বছর এটা সিরিয়াল নাম্বার যদি সিরিয়াল নাম্বার যদি হয় 1 2 3 4 5 6 7 8, তাইলে এই 2 বছর থেকে 1তম বছরের বা বেস টাইম যেটাকে, সেটা বেস টাইমকে বিয়োগ করে ডিভাইড বাই 365, তাহলে এন পেয়ে গেলাম।
এবার বাদ বাকিটা হচ্ছে আমরা যেভাবে শিখছি সেভাবে। ডিসকাউন্ট ফ্যাক্টর সূত্র কি পড়ছি? 1 ভাগ 1 প্লাস রেট লাগবে না, 12%। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই যে ডিসকাউন্ট রেট টু দি পাওয়ার নাম্বার অফ ইয়ার। ঠিক আছে, এই ডিসকাউন্ট রেটটাকে কনস্ট্যান্ট করার জন্য এখানে ডলার সাইন দিয়ে দিই, যাতে আমি টান দিলে ওইটা চেঞ্জ না হয়। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? এই মুবাসির যেটা বললো সেই বছরটাকে আমরা এই যে এইভাবে কনভার্ট করে নিলাম, যে যে কোনো সময়টা থেকে বেস টাইমটা বিয়োগ করে 365, তাহলে ওই টাইমগুলা এখন থেকে ঠিক কত বছর পরে সেই বছরগুলোতে কনভার্ট হলো। তারপরে এই যে আমার মানে ইএফ সিমিলার ফর্মুলা আর কি, এই যে ডিসকাউন্টেড ফ্যাক্টর। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা বুঝতে পারতেছো কি করতেছি? জি স্যার। দশমিকের উপর 2 দিয়ে ঘর রাখলে এনাফ। তাহলে আমার এইটার কস্টের অটোসাম হচ্ছে গিয়ে 47 আর ইনকামের অটোসাম হচ্ছে 62। তাহলে এক্স এম পিভি কত হবে? ইকুয়াল টু সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ইনকাম মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট। ঠিক আছে, আর এক্স বিসিআর হবে present value of income divided by present value of cost. এটা আর এর মান যখন 12%, তাহলে এক্স আর এর কত হবে? এক্স আর এর কত হবে? এক্স এনপিভি এক্স বিসিআর বের করলাম নাকি? এক্স আর এরটা কত? এক্স আর বের করতে গেলে আরেকটা এনপিভি বের করা লাগবে না, আরেকটা ডিফারেন্ট ডিসকাউন্ট রেটে? জি স্যার, ওই কাছাকাছি যেটা হয়। কাছাকাছি দেখি একটা নেগেটিভ বের করবো, তাহলে এটা হচ্ছে আমি ভ্যালুটা সেভ করে রেখে দিই ভ্যালু হিসাবে। ঠিক আছে, এর মধ্যে কোনো লিঙ্ক নাই। তাহলে এইবার আমরা 12%-এর জায়গায় 15% যদি করি, তাহলে এনপিভি এখনো পজিটিভ আছে। তাহলে এটা যদি 20% করি, তাহলে এখনো পজিটিভ আছে। এটা যদি 25% করি, এখনো পজিটিভ। এটা 30% যদি করি, তাও পজিটিভ। 35% করলে নেগেটিভ। তাহলে 35% করলে নেগেটিভ, আর এর মান হচ্ছে 35% করলে নেগেটিভ, আর আর এর মান 30% করলে আসে, তাই না? আর এর মান 30% করলে পজিটিভ আসছিল। আর এর মান 30% করলে পজিটিভ আসছিল। তাহলে এটা যদি আমরা রেখে দিই আর এর মান 30%-এর জন্য, তাহলে আর এর মান 30%-এর জন্য এই ভ্যালু, আর আর এর মান 35%-এর জন্য উপরে ভ্যালু। এটা আমি 35 করে দিই, 35 করে দিলে এই ভ্যালু। তাহলে আমার এক্স আর এর ফর্মুলা কি ছিল? ব্র্যাকেট প্রথম হচ্ছে এনপিভি 1 ইনটু কি R2 মাইনাস এনপিভি 2 ইনটু কি R1। ঠিক আছে, ভাগ এনপিভি 1 মাইনাস এনপিভি 2। আচ্ছা, এইগুলা যেহেতু ডাটা না, এটা একটু করে দিই, আর এর মানটা এটা। এটা হচ্ছে আর এর মান। তাহলে এই এক্স আর আমরা দেখছি কত? 31.06%-এর কাছাকাছি আসছে না?
ঠিক আছে, 31.06%। তাহলে আমরা এই মানটা বসায় দেখি যে আসলে কাছাকাছি যায় কিনা। আর এর মান যদি 31.06% হয়, এই যেটা প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে। আমাদের ইররের কারণে এটা পারফেক্ট জিরো না হয়ে 0.05 হয়েছে। ঠিক আছে, কিন্তু মোটামুটি কাছাকাছি ভ্যালু বের হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এক্স এনপিভির ক্ষেত্রে আর একটা, বা এক্স এনপিভি এক্স বিসিআর এর ক্ষেত্রে, বা যদি দেখি যে আমরা এটা নন পিরিয়ডিক নেচারের, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এন এর মানটা বের করে নিব আগে আমরা। প্রথমটাকে বা যেটাকে আমাকে বলা থাকবে সেটাকে বেস ধরে এইটার সাপেক্ষে অন্য দিনগুলা কতদিন, দিন বিয়োগ ডিভাইড বাই 365, এটা দিলে এরকম আসবে। ঠিক আছে, এরপর এন এর মান যদি বের হয়ে যায়, তবে বাদ বাকিটা হচ্ছে আগে যেরকম ভাবে করছি ঠিক একই রকম ভাবে। তাহলে আজকে এখানে শেষ করি নাকি? 7টা 7:30টার মধ্যে। আরেকটা জিনিসটা দেখানোর ইচ্ছা ছিল, এটা বুঝতে কারো অসুবিধা আছে? তুমি কি আসো অনলাইনে নাকি? জি স্যার আসি। দুই একজনে উত্তর নেয়, বাদ বাকি কই? রোল কল যখন করবো তখনও উত্তর নিবেন না, পরে হচ্ছে বলবে যে স্যার ছিলাম, মাইক সমস্যা। সুরিদ, নিশাদ লুবনা, Present, sir. মুরতাজ, তাকিয়া, Yes, sir. মাহতাব, Yes, sir. নিশাদ, Present, sir. ফারহানা। Present, sir. ফারহানা এরকম অ্যাবসেন্ট কেন? স্যার অসুস্থ ছিলাম। অসুস্থ কি মানে একটু কিছুদিন পর পর অসুস্থ আসে নাকি? মাঝখানে 2 দিন এসে আবার 2-3 দিন এরকম ভাবে কিভাবে হবে? আজকে ক্লাস বুঝছো? জি এর আগে স্যার। গত ক্লাসে 3টা ক্লাস আসো নাই। বায়েজিদ, সাদিক সাব্বির, তোফায়েল, সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মেঘলা, প্রেজেন্ট স্যার। তৌহিদ, সৃষ্টি, প্রেজেন্ট স্যার। তামিম, Present, sir. আয়েশা, প্রেজেন্ট স্যার। সুলাইমান, মারজুক, মেহজাবিন, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার, সরফরাজ, আনিকা, প্রেজেন্ট স্যার। আসিন, ফাহিমুর, Yes, sir. কানিজ, Present, sir. মাহমুদ, তানভীর, তামান্না, Present, sir. শাহমুল, Present, sir. জয়, সামির, Present, sir. সিফাত, Yes, sir. আফিফা, নাফিসা, পারমিতা, Yes, sir. তানহা, সিতাব, নাসরিন,
অনি, রুকাইয়া, রাইসা, Yes, sir. প্রিয়ন্তী, তারেক, সানভীর, Yes, sir. হালিমা, সাদমান, Present, sir. নিরুপম, Present, sir. তোমার নাম কি নিরুপম? মাত্র স্যার প্রেজেন্ট হাসিন প্রেজেন্ট স্যার, নেটওয়ার্কে প্রবলেম করতেছে অনেক। সবার শেষে প্রেজেন্ট কে বললা? স্যার হেসনে হাসিন। না, আস্তে আস্তে দিছি। নিরুপমের যখন ডাক দিলাম তখন একজন প্রেজেন্ট বললা। স্যার খালিদ মাহমুদ জয় প্রেজেন্ট স্যার, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল। আফিফা আছো? শামুল? আচ্ছা, আজকে ক্লাস কি বুঝতে পারছো? বোঝা গেছে? জি স্যার। জি, sir. স্যার আচ্ছা, নেক্সট ক্লাসে ওই একটা প্রজেক্টের কিভাবে কস্টিংটা ধরতে হয় বা কিভাবে বেনিফিট করতে হয় এটা একটা এক্সাম্পল দিয়ে দেখা দিব আর কি। নেক্সট ক্লাস কবে তোমাদের সাথে? স্যার 29 তারিখ মেবি খুলবে আমাদের ভার্সিটি। ওটা কবে ওটা জানি না। 29 এত করে? জি স্যার। আমি সামনে 23 তারিখে একটা ক্লাস নিয়ে ফেলি, বাসায় বসেই করো। না স্যার, ঈদের সময় স্যার। স্যার ঈদ স্যার। স্যার ঈদের সময় স্যার। ঈদ 21 তারিখে না? স্যার 20 জি, স্যার, 21